তুমি তো অনেক ক্লান্ত, আজ আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই, চাচি বলল নরম গলায়। তার হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল, আমার গায়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল। পূজা চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকত, তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেত না। কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিল। মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। সকালে ঘুম ভেঙে দেখি আমার শার্ট নেই, আর সে আমার পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে আছে। ওকে এভাবে দেখে মনটা ভরে গেল। তারপর যখন চাচি ঘুম থেকে উঠল, যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন, তখন আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল। মা বাবা আমার যত্ন নেওয়ার জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন। চাচি, যার নাম পূজা, বয়সে প্রায় 40 এর কাছাকাছি ছিলেন। বয়স হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধকর। তার চালচলন, হাসি আর কথার ধরন সবকিছুই একেবারে আকর্ষণীয় ছিল। আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলতে চাচি ছিলেন সত্যিই আকর্ষণীয়, তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগেই থাকত, আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা। আমার প্রতি তার এমন একটি ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট্ট শিশু, যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল। তিনি আমার খাবারদাবার থেকে পোশাক পরিচ্ছদ সব কিছুতেই নজর রাখতেন, যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই ওপর। অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত, কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম। সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন, তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত। বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন, যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়েছি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন চাচি আমাকে বললেন, তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে। আমি একটু লজ্জায় পড়ে চাচিকে বললাম, চাচি, আমাকে এভাবে লজ্জা দিও না। কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমার নাম কুনাল, আর আমার বয়স এখন 20 বছর। ছোট থেকে শুনে আসছি যে মায়ের পরেই চাচি ঠিক মায়ের মতো। এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত, সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ? তবে কখনো ভাবিনি যে চাচি আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমি কল্পনাও করিনি। যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছেন, তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি। একবার আমার বাবা মা 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন হঠাৎ দরজার ঘণ্টা বাজল। যেহেতু মা বাবা বিদেশে ছিলেন, তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিলেন এক লম্বা, সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা। তার চোখে ছিল এক ধরনের ঝলক, আর তার মুখে ছিল মৃদু হাসি। তিনি হাসতে হাসতে বললেন, এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল, তাই না? আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম, হ্যাঁ, সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন। তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। যখন তিনি ঘরে ঢুকলেন, আমি তাকে রান্নাঘর দেখালাম। তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন, যেন আগে থেকেই এখানকার সবকিছু তার জানা। আমি ভাবলাম, এটা খুবই ভালো হলো। মা নিশ্চিন্ত থাকতে পারবেন। তখনই মাকে ফোন করে জানালাম যে কাজের মহিলা এসে গেছেন। মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন। আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না। সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলার ছুটি দেওয়ার সময় এলো। হঠাৎ করেই তিনি আমাকে বললেন, কুনাল, সকাল থেকে তোমার সাথে আছি, কিন্তু তুমি এখনও আমাকে চিনতে পারোনি। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি জানি আপনি বাড়ির কাজে সহায়তা করতে এসেছেন। তবে আর কি পরিচয় আছে আপনার? তিনি হাসতে হাসতে বললেন, আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে, কিন্তু আগে আমাকে তুমি পূজা চাচি বলে ডাকতে। আমার নাম পূজা। তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি। আমি বিস্মিত হয়ে বললাম, আমার জানা ছিল না যে পূজা চাচি আমার জন্য এসেছেন। মানুষ যখন বড় হয় তখন শৈশবের অনেক কিছু ভুলে যায়। আমারও তাই হয়েছে পূজা চাচি এই কথা বলতেই। তিনি আমার হাত নিজের হাতে নিলেন, আর তার স্পর্শে মায়ের মতোই এক ধরনের স্নেহ অনুভব করলাম। আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল। আমি তাকে বললাম, এত বছর পর আপনাকে দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি। সন্ধ্যা প্রায় 6টা বাজে, তাই তাকে বললাম, আজকের কাজ শেষ,
এখন আপনি বিশ্রাম নিতে পারেন। কাল সময়মতো চলে আসবেন। তখন তিনি বললেন, কুনাল, আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই। তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই, তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলেও ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম। মা বললেন, আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে, ওটা তাকে দিয়ে দাও। ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে, তোমার ছোটখাটো কাজে সাহায্য করবে। মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম। তিনি সাথে কোনো পোশাক আনেননি, তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরেই পোশাক পাল্টানোর কথা বললাম। আমি বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম, কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল। তবে ভুলেই গিয়েছিলাম যে চাচি তখন ঘরেই ছিলেন। আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছেন। লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন না। বরং বললেন, কুনাল, এসো এখানে বসো, আর বলো তো, তোমার মায়ের এই শাড়ি আমার উপর কেমন লাগছে। তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন, কিন্তু আমার মনে হলো এটা ঠিক নয়। চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, বয়স প্রায় 40 হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো। কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন, আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল। এইভাবে কয়েকদিন কেটে গেল। পূজা চাচি প্রায় 10 দিন ধরে আমাদের ঘরের কাজ দেখছিলেন। একদিন তিনি আমার ছোটবেলার অনেক স্মৃতি শোনালেন, যেগুলো শুনে আমিও নিজের শৈশবে ফিরে গেলাম। সেই ছোট্ট ছেলেটা যে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত, এবার নিজের ছোটবেলার কথা ভাবতে লাগল। চাচি মাঝে মাঝে আমাকে বেশ বিভ্রান্ত করতেন। কয়েকদিন পর হঠাৎই বললেন, কুনাল, আজ তোমাকে নিজ হাতে গোসল করিয়ে দেব। আমি বারবার না করলেও তিনি হাসিমুখে গোসল করানোর জন্য জেদ করছিলেন এবং বললেন, তুমি বরং আজকের সকালের নাশতায় কি হবে সেটা ভাবো। আমি গোসল করতে চাইছিলাম না, তবে শেষে শাওয়ার নিয়ে বের হলাম। দেখলাম চাচি আমার ঘরে বসে আছেন। তিনি বললেন, তুমি আমার হাতে গোসল করনি, কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই। আমি মাথা নিচু করে তাকে তোয়ালে দিলাম এবং তার সামনে বসলাম। তিনি স্নেহমাখা হাতে আমার চুল ঠিক করতে লাগলেন। চাচিকে আমি পরিবারের সদস্যের মতোই মনে করতাম, তাই তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে মিশতাম। বলতাম, এই ঘরটাকে নিজের ঘর মনে করবেন। আমার কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন এবং আমাদের বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজেরই ঘর। এক সন্ধ্যায় আমি বন্ধুদের সঙ্গে জন্মদিনের এক পার্টিতে যাচ্ছিলাম। তখন চাচি আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, একটি পার্টিতে যাচ্ছি। তখন তিনি বললেন, তুমি আমাকে পরিবারের অংশ বলো, কিন্তু একা একাই চলে যাচ্ছ। কখনো আমাকে কোথাও নিয়ে যাওনি। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি, তবে আপনি কি সেই আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন? তিনি সম্মতি দিলেন, আর আমি বললাম, মায়ের ঘর থেকে ভালো একটি শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন। পার্টিটা দারুণ জমেছিল। যখন চাচি মায়ের ঘর থেকে সেজেগুজে বের হলেন, তাকে দেখে আমার চোখ জ্বলজ্বল করে উঠল। চাচি সত্যিই অপূর্ব লাগছিলেন, তার রূপ যেন এক নতুন জ্যোতি এনেছিল। আমি সবসময় ভেবেছিলাম তার বয়সের ছাপ পড়েছে, কিন্তু সেদিন তাকে দেখে মনে হল তিনি যেন আরও সুন্দর, আরও উজ্জ্বল। তিনি পুরো শাড়ি নয়, বরং আধা শাড়ি পরে এসেছিলেন এবং নিজেকে মডেলের মতোই সাজিয়েছিলেন। সাধারণ শাড়িতেও তিনি একদম অন্যরকম লাগছিলেন, যেন তার বয়স 40 নয়, আরও অনেক কম। চাচিকে সেদিন দেখে আমার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। তিনি হিল পরা অবস্থায় আমার দিকে আসছিলেন, হঠাৎই হিলের কারণে পা ফসকে গিয়ে তিনি আমার উপর পড়ে গেলেন। তার ঘ্রাণ আমার চারপাশে ছড়িয়ে পড়ল, আর আমি একটু অস্বস্তি অনুভব করতে লাগলাম। চাচি তখনও উঠে দাঁড়াচ্ছিলেন না, বরং আমার উপরেই ছিলেন এবং আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। আমার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে চাচি নিজেকে সামলে নিলেন, আর আমি যেন হুঁশ ফিরে পেলাম। আমি নিজেকে একটু সরিয়ে নিলাম এবং তাকে বললাম, আপনি এমনভাবে সাজগোজ করেছেন যে মডেলের মতোই লাগছে। কিন্তু হিল পরার দরকার নেই, নয়তো প্রতিটি ধাপেই আপনাকে সামলাতে হবে। তিনি হিল একপাশে রেখে মায়ের ফ্ল্যাট স্যান্ডেল পরে নিলেন। আমরা যখন বের হলাম, তখনও আমার চোখ চাচি উপরেই ছিল। পার্টিতে পৌঁছানোর পর আমার বন্ধুরা চাচিকে দেখে ভেবেছিল তিনি আমার বান্ধবী। তার উপস্থিতিতে এমন আকর্ষণ ছিল যে সবাই ধরে নিয়েছিল তিনি আমার সঙ্গী। চাচি এই ভুল ধারণা ঠিক করার বদলে আরও মজার পরিবেশ তৈরি করলেন।
তিনি বন্ধুদের সকলকে বললেন, আমি কুণালের বন্ধু। পরে পার্টি শেষে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে পরিচয় দিলেন কেন? তখন তিনি মুচকি হেসে বললেন, তোমার মুখটা দেখার মতো ছিল যখন বন্ধুরা ভাবছিল আমি তোমার বান্ধবী। যদি এতে তোমার সমস্যা হয় তবে আমি দুঃখিত। আমি হেসে বললাম, মাফ চাওয়ার কিছু নেই। আপনি যা করেছেন ঠিকই করেছেন। তখন তিনি বললেন, তোমাকে ছোটবেলা থেকে চিনি। যখন তুমি মাত্র 2 বছর বয়সী ছিলে, তোমার স্বভাবও খুব ভালো জানি। তার কথা শুনে আমি হেসে উঠলাম। এরপর তিনি সোজাসুজি বললেন, আমাদের বন্ধুত্বের প্রসঙ্গ যখন উঠল, তাহলে এখন সত্যিই তোমার বন্ধু হয়ে যাই। আমি মজা করে বললাম, এখন আপনাকে চাচি বলার সময়ও পেরিয়ে গেছে, আর আপনারও আমার চাচি হওয়ার বয়স পেরিয়ে গেছে। তিনি মৃদু হেসে বললেন, তাহলে পূজা বলেই ডাকো। যদিও তার বয়স ছিল 40, তাকে পূজা নামে ডাকতে প্রথমে একটু লজ্জা লাগছিল, কিন্তু তিনি এমনই তরুণী ও আকর্ষণীয় লাগছিলেন যে মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, পূজা। শব্দটি শেষ হওয়ার পর সে যেন নতুন নববধূর মতো লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। এরপর আমরা কথা বলতে বলতে বাড়ি পৌঁছালাম এবং দুজনেই ক্লান্ত ছিলাম বলে যার যার ঘরে চলে গেলাম। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য কোনো শার্টটি পরব ঠিক করতে পারছিলাম না। ঠিক তখনই মাকে ফোন করে জানতে চাইলাম কোনো শার্টটি পরা উচিত। ঠিক তখনই পূজা ঘরে ঢুকল, সে আমাকে ফোন রাখতে বলল এবং বলল, তোমার পূজা যখন বাড়িতেই আছে তখন মাকে ফোন করে জ্বালানোর কি দরকার? তুমি কি পরবে আর কি পরবে না, এখন থেকে সেই দায়িত্ব আমার। আমার পছন্দ এতটাও খারাপ নয়। তারপর পূজা নিজের পছন্দের একটি শার্ট বের করে আমাকে দিল। শার্টটি পরে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেই রাতে পূজা আমার ঘরে এলো এবং বলল, তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ, তাই আজ আমি তোমার মাথায় তেলের মালিশ করে দেই। তার হাত যখন আমার চুলে ঘুরতে লাগল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে গেল। মা এত ব্যস্ত থাকতেন যে এইভাবে সময় নিয়ে কখনো তেল মালিশ করে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। ঠিক মনে পড়ে না মা কবে শেষবার আমার মাথায় তেল মেখে দিয়েছিলেন। পূজা তার কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে কখনো নিজে থেকে সময় নিয়ে আমার জন্য কিছু করার সুযোগ পেতেন না। কিন্তু সেদিন রাতে পূজা তার নিজের হাতে আমার মাথায় তেলের মালিশ করছিল। মালিশ করার সময় কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পূজা আমার পায়ের কাছে শুয়ে আছে। তাকে জাগিয়ে হেসে বললাম, তুমি আমার পায়ের কাছে কি করছ? পূজা চাচি মুচকি হেসে বলল, গত রাতে তোমাকে মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল। সকালে পূজা হঠাৎ এক প্রশ্ন করল, যা আমাকে ভেবে দেখতে বাধ্য করল। সে বলল, গত রাতে যখন তোমার কাঁধে হাত রেখেছিলাম, তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে। তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না? বা সময় পেতেন না? আমি সরাসরি কিছু বলিনি, কারণ জানতাম মা তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তাই পরিবর্তে বললাম, না না, আমার মা সবসময় আমার যত্ন নেন, এমন কিছু নয়। পূজা হেসে মাথা নাড়ল এবং বাইরে চলে গেল। এরপর আমরা দুজন একসঙ্গে নাস্তার টেবিলে বসলাম। এমন সময় কলিং বেল বাজল এবং দেখি মা বাবা দুজনেই বাড়ি ফিরে এসেছেন। তাদের দেখে আমি খুব খুশি হলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম বাবার দৃষ্টি পূজা চাচির উপর আটকে আছে, যেন এক নতুন আলো তাকে দেখছেন। পূজা সেদিন এত সুন্দর লাগছিলেন যে বাবার দৃষ্টি তার উপর থেকে সরছেই না। বাবাকে একটু অন্যদিকে মনোযোগ দিতে আমি তার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম। মা পূজাকে ভালোভাবেই চিনতেন, তাই মা পূজাকে আলিঙ্গন করলেন। সেদিন রাতে খাওয়ার সময় দেখলাম বাবা আবারও পূজার দিকে অন্যরকমভাবে তাকিয়ে আছেন। কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু এইভাবে তাকানোতে আমার একটু অস্বস্তি হচ্ছিল। রাতের খাবার শেষে বাবা তার ঘরে চলে গেলেন, আর পূজা তখন রান্নাঘর পরিষ্কার করেছিলেন। কাজ শেষ করে তিনিও তার ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম, কারণ সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়নি। আমাকে হঠাৎ ঘরে দেখে পূজা একটু অবাক হয়ে গেলেন। আমি হাসতে হাসতে বললাম, এত অবাক হওয়ার কি আছে? আমি তো তোমার কুণাল। পূজা মুচকি হেসে বললেন, তুমি এত চুপিসারে এলে যে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিছু দরকার ছিল? আমি বললাম, না পূজা, বিশেষ কিছু দরকার ছিল না। সেদিন তেমন কথা বলা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। পূজা হাসতে হাসতে বললেন, ঠিক আছে, যখনই দরকার পড়ে আমাকে ফোন করো, আমি তোমার জন্যই এখানে আছি। তার কথায় আমি হাসলাম এবং তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকাল হয়ে গেল।
তখনও আজ সকাল 10টা বেজে গেলেও নাস্তা তৈরি ছিল না। সাধারণত পূজা প্রতিদিন সকাল 8টায় আমার জন্য নাস্তা নিয়ে আসে, কিন্তু আজ 9টা পেরিয়েও সে কিছু আনেনি। তখন আমি রান্নাঘরে গেলাম দেখতে কি হচ্ছে। সেখানে গিয়ে দেখলাম পূজা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে, গভীর চিন্তায় ডুবে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? পূজা ধীরে ধীরে বলল, তোমার বাবা। আর তখনই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন। পূজা তার মুখ আমার দিক থেকে সরিয়ে নিল। গতকাল থেকে বাবা পূজার দিকে অন্যরকমভাবে তাকাচ্ছিলেন, যা আমার নজর এড়ায়নি। পূজা কেবল আমার আত্মীয় নন, তিনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছেন, এবং আমি তার সাথে এমন কোনো আচরণ সহ্য করতে পারি না। আমার মনে প্রশ্ন জাগছিল, একদিনের মধ্যে এমন কি হয়েছে যে পূজা এতটা অস্বস্তিতে পড়ে গেল। রাতে শুতে গেলাম, কিন্তু মনটা অস্থির ছিল। কিছুক্ষণ পর ভাবলাম, পূজার ঘরে গিয়ে দেখে আসা উচিত। তার ঘরের দরজার কাছে পৌঁছে দেখি বাবা ইতিমধ্যেই সেখানে আছেন এবং পূজার হাতে কিছু টাকা দিচ্ছেন। কেন হঠাৎ এত টাকা দিচ্ছেন সেটা বুঝতে পারলাম না, তবে মনে অস্বস্তি বাড়তে লাগল। সামনের দৃশ্য দেখে আমার মনে প্রশ্ন জাগল। পূজা বাবাকে বলছিল, যতক্ষণ না আমি কুণালের সাথে কথা বলবো আমি এই বাড়ি ছাড়ব না। আমার মনে হতে লাগল, হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে। আর দেরি না করে আমি সরাসরি তার ঘরে ঢুকে পড়লাম। বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে পূজার সাথে কি করছেন? আমার প্রশ্ন শুনে মাও ঘরে এসে ঢুকলেন। আমাকে দেখে মা ও বাবার মুখের ভাব কেমন যেন বদলে গেল। মা বাবা আমাকে বলতে লাগলেন, তুমি নিজের ঘরে ফিরে যাও। আমি প্রতিবাদ করে বললাম, আমি আর শিশু নই। আমি জানতে চাই এখানে আসলে কি ঘটছে এবং আপনি পূজার সাথে কি করেছেন। ঠিক তখনই পূজা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সে বলল, কুণাল, এই বাড়িতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে। এখানে আসার পর থেকে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু কিছু কারণে চুপ ছিলাম। পূজার কথায় আমি অবাক হলাম আর তাকে আমার পাশে টেনে নিলাম। মা বাবার সামনে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যদি কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় হয়ে থাকে আমি তা সহ্য করব না। তখন মা পূজাকে বললেন, তুমি চুপ থাকাই ভালো, আর এখান থেকে চলে যাও। কিন্তু পূজা উত্তেজিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আজ আর চুপ থাকব না। আমি কুণালকে সব সত্যি বলব। সে আমার দিকে ফিরে বলল, কুণাল, তুমি তোমার এই মা বাবার সন্তান নও। তোমার আসল মা তানিয়া, সে আমার বড় বোন। কয়েক বছর আগে সে এই বাড়িতে কাজ করত এবং দুজন যমজ সন্তানের জন্ম দিয়েছিল। তোমার বাবা তাদের একজনকে তোমার দত্তক হিসেবে নিয়েছিলেন, আর আমি এখন তোমার ভাইয়ের যত্ন করি। তোমাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি এখানে আছি। এই কথা শুনে আমার মনে নতুন প্রশ্ন তৈরি হল। আমি পূজাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনার কথায় বিশ্বাস করি, আপনি আমার মায়ের মতোই, কিন্তু আমি নিজের জীবন নষ্ট করতে চাই না। আপনি যে বলছেন তারা আমার আসল বাবা মা নন, আমি তা মেনে নিতে পারি না। তাদের প্রতি আপনার অভিযোগ সত্যিই আমার ভালো লাগছে না, কারণ তারা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা ও যত্নে বড় করেছেন। আমি সব জানলেও এতে আমার কোনো আপত্তি নেই, কারণ তারা আমাকে এমন এক জীবন দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এরপর মা বাবা সিদ্ধান্ত নিলেন যে পূজাকে পুলিশের হাতে তুলে দেবেন, তবে আমার যমজ ভাইয়ের জন্য তাকে ক্ষমা করলেন, কারণ সে এখন পূজার কাছে রয়েছে। কয়েক বছর আগে পূজা আমার মা বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। আমার জন্মের পর আমার আসল মায়ের মৃত্যু হয়েছিল, আর পূজা তখন আমার বড় ভাইয়ের দেখাশোনা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে ভাইকে সঠিকভাবে বড় করেনি। ভাই খারাপ পথে চলে গিয়েছিল এবং তার জীবন বিপদে পড়েছিল। সে চুরি করত, নানাভাবে মজা করত, আর এখন আবার আমার মা বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। কিছু গয়নাও সে চুরি করেছে, কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না। পূজা আমার মা বাবার কাছে 20 লাখ টাকার দাবি করেছিল, কিন্তু এবার মা বাবা তাকে স্পষ্টই না করে দেন। তখন সে তাদের হুমকি দিতে শুরু করে। মা বাবা তাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেন। পূজা আমাকে নিজের প্রতি বিশ্বাসী করাতে চেয়েছিল, আমাকে মায়ায় ফাঁসাতে চেয়েছিল। কিন্তু তার আসল চেহারা প্রকাশ পাওয়ায় আমার মনের সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেল। কয়েক বছর আগে আমার মা বাবা আমাকে দত্তক নেয়ার জন্য পূজাকে টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা পূজা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সে আমার বড় ভাইকেও সঠিকভাবে বড় করতে পারেনি। যদি সময়মতো সে সেই টাকার মূল্য দিত এবং সঠিক যত্ন নিত, তাহলে হয়তো আজ আমার বড় ভাই ভালো পথে থাকত। কিন্তু পূজা না তাকে সঠিক শিক্ষা দিয়েছে, না তাকে সঠিক দিশা দেখিয়েছে।
তাই মা বাবা তাকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন এবং আমার বড় ভাইকেও দত্তক নেন, তাকে নিজের সন্তানের মতো বড় করেন। আমি আমার মা বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে এবং আমার ভাইকে এত সুন্দর জীবন দিয়েছেন। যদি সময়মতো পূজার আসল চেহারা না জানতাম, তাহলে হয়তো তার মায়ের জালে পড়ে জীবনটা নষ্ট হয়ে যেত। কিছু মানুষ অর্থের লোভে সম্পর্কের মর্যাদা ভুলে যায়। সম্পর্কের মর্যাদা এবং সম্মান বজায় রাখা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও মূল্যবান নীতি। প্রতিটি সম্পর্কের একটি স্বতন্ত্র অর্থ এবং উদ্দেশ্য থাকে। সম্মান, বিশ্বাস এবং শালীনতা ছাড়া কোনো সম্পর্ক সত্যিকার অর্থে সুখ এবং সন্তুষ্টির উৎস হতে পারে না। এই গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলিতে সীমারেখা মেনে সেগুলিকে সততা ও মর্যাদার সাথে পালন করা উচিত, যাতে তারা দীর্ঘস্থায়ী ও সন্তোষজনক থাকে। এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে, পরিবারে আমরা একে অপরের পাশে থেকে সহায়তা করি, যত্ন নিই। তবে যদি পরিবারের কোনো সদস্য তার দায়িত্ব বা ভূমিকা থেকে বিচ্যুত হয়, তাহলে সম্পর্কের মূল উদ্দেশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এখানে এক মায়ের মতো কাছের সম্পর্ক, যা একজন চাচি ও ভাগ্নের মধ্যে থাকে, সেটার কথাই বলা হয়েছে। একজন চাচি তার ভাগ্নের প্রতি যত্ন, স্নেহ এবং সঠিক দিশা দেওয়ার দায়িত্ব পালন করেন। কিন্তু যখন এই সম্পর্কের মধ্যে লোভ বা স্বার্থ ঢোকে, তখন সেই সম্পর্কের পবিত্রতা এবং মর্যাদায় আঘাত লাগে। এই গল্পটি আমাদের বুঝতে সাহায্য করে যে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমারেখা আছে এবং সেই সীমার মধ্যে থেকে সম্পর্ক বজায় রাখা জরুরি। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থাকা উচিত, যা একটি মজবুত ও বিশ্বাসযোগ্য বন্ধন গড়ে তোলে। যদি সেই বন্ধনে সন্দেহ বা অবিশ্বাস আসে, তবে সম্পর্কটি ভেঙে যাওয়ার পথে চলে যায়। তাই প্রতিটি সম্পর্ককে তার সঠিক স্থানে রাখা প্রয়োজন, যাতে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বোধ করে। এছাড়াও, যখন আমরা কোনো সম্পর্কে থাকি, তখন আমাদের ভাবনা, অনুভূতি এবং কাজগুলিতে স্বচ্ছতা থাকা জরুরি। যদি কোনো সম্পর্ক স্বার্থ, লোভ বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে পরিচালিত হয়, তবে সেটি কখনই সঠিক পথে এগোতে পারে না। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কগুলি শুধুমাত্র বাইরে নয়, আমাদের নিজেদের মধ্যে মূল্যায়নের প্রভাব ফেলে। যখন আমরা সম্পর্কের মর্যাদা ও নীতিমালা লঙ্ঘন করি, তখন তা শুধু আমাদের সমাজে নয়, আমাদের নিজেদের কাছেও অপমানজনক হয়। তাই প্রতিটি সম্পর্ককে সম্মান এবং দায়িত্ববোধ দিয়ে পালন করা উচিত। এই গল্পে চাচির চরিত্র এমন এক আদর্শ প্রতীক, যা দেখায় কিভাবে সম্পর্কের যত্ন নেওয়া এবং তাদের সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য। যেভাবে তিনি তার ভাগ্নাকে যত্ন সহকারে কাছে টেনেছেন এবং তার দায়িত্ব নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে যদি কোনো সম্পর্কের মধ্যে আবেগজনিত দ্বন্দ্ব দেখা দেয়, তখন উচিত সেই সমস্যার যথাযথ সমাধান খুঁজে বের করা, তা ভুল ভাবনায় প্রভাবিত না হয়ে। এই গল্পের আবেগময় দ্বন্দ্ব আমাদের বোঝায় যে জীবনে এমন সময় আসে যখন আমাদের নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখা উচিত এবং ভুল পথে না ভেসে সমাধানের চেষ্টা করা উচিত। তাছাড়া, এই গল্পটি আমাদের শেখায় যে অনেক সময় সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব বজায় রাখাও প্রয়োজনীয় হতে পারে। এখানে দূরত্ব মানে নেতিবাচক কিছু নয়, বরং এটি একটি সীমারেখার প্রতীক, যাতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। প্রতিটি সম্পর্কের মধ্যেই এমন কিছু শিক্ষা থাকে যা আমাদের জীবনের মূল্যবান গুণাবলীর কুনাল ঘটায়। যতক্ষণ পর্যন্ত সম্পর্কের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের প্রভাবও ইতিবাচক থাকবে। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কগুলির মধ্যে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে কোনো ধরনের অযথা আচরণ বা সীমা লঙ্ঘন কেবল সম্পর্কটিকেই নয়, আমাদের ব্যক্তিত্বকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সম্পর্কগুলির মধ্যে সততা এবং স্বচ্ছতার মূল্য অপরিসীম। যখন আমরা সম্পর্কের সীমা এবং মর্যাদা বজায় রাখি, তখন আমাদের সমাজে একটি ইতিবাচক পরিচিতি তৈরি হয় এবং সম্পর্কগুলি সত্যিকারের আনন্দের উৎস হয়ে ওঠে। এই গল্পের মূল শিক্ষাটি হল, প্রতিটি সম্পর্কেরই নিজস্ব মর্যাদা আছে এবং তার প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য। যখন আমরা এই দায়িত্ব পালন করি, তখন জীবনে সুখ এবং শান্তি আসে। সম্পর্কের মূল্য শুধু একত্রে থাকার মধ্যে নয়, বরং সঠিক চিন্তা, সম্মান এবং সততার সঙ্গে তা পালনের মধ্যেই থাকে। তাই গল্পটি আমাদের বোঝায় যে সম্পর্কগুলিকে বুদ্ধিমত্তা, শ্রদ্ধা এবং সত্যের সাথে পালন করা উচিত, যাতে তারা সবসময় সুন্দর, সজীব এবং প্রেরণাদায়ক থাকে। এই গল্পের সারমর্ম এটাই যে প্রতিটি সম্পর্কের মধ্যে একটি সীমারেখা থাকে, যা তাকে পবিত্র এবং নিরাপদ রাখে। এই সীমারেখাগুলি মেনে চলা উচিত, যাতে আমাদের সম্পর্কগুলি যেমন মজবুত থাকে, তেমনি আমাদের সমাজে একটি ভালো এবং প্রেরণামূলক ভাবমূর্তি তৈরি হয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।